न्यूक्लियर नेशन है, फोर्थ लार्जेस्ट इकोनॉमी इन द वर्ल्ड। सो भारत को बांग्लादेश कैसे ये कर पाएगा, ये तो सोचना भी गलत है। लेकिन बांग्लादेश का लोगों का सोच खराब है, हम लोग उनको बहुत ज़्यादा मदद करना नहीं चाहिए और ये लोगों को भी ये सिखा देना चाहिए कि भारत का ऊपर ऐसा सब व्यवहार करने से हम लोग चुप नहीं रहेंगे। ভারতের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হেমন্ত বলেন, আমি তো সকালে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরিস্থিতি ইউনূসের সময় ছিল সেটাই যেন থাকে, দুই দেশের সম্পর্কের উন্নতি যেন না হয়। আর ওই সাক্ষাৎকারে তিনি ভারত থেকে রাতে কিভাবে বাংলাদেশে পুশব্যাক করা হয় বিশ্ব শর্মা আরো বলেন, বিএসএফ কখনো যেখানে 20 থেকে 30 বা 40 দিন, কখনো 10 দিন মতো নিজেদের কাছে রেখে দেয় যাদের পুশব্যাক করা হবে তাদের, পরে যখন বিডিআর থাকে না সেখান থেকে ধাক্কা মেরে পাঠিয়ে দেয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম এখন বিজেপি, কিন্তু আগের নাম বিডিআর নামে উল্লেখ করেছেন হেমন্ত। অন্ধকারের সুযোগে যে এভাবে পুশব্যাক করা হয় সেটাও তিনি জানিয়েছেন। অনুপ্রবেশকারীদের নিয়ে তার চড়া সোর, বাংলাদেশিরা ভালো করে জানেন কারা ওপার বাংলা থেকে চোরা পথে ঢুকছেন। তেমনই অসমের মানুষরাও বাংলাদেশিদের খুব সহজেই চিহ্নিত করতে পারেন। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আমাদের ভালো লাগে যখন ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো থাকে না, কারণ যখন সম্পর্ক ভালো হয়ে যায় তখন ভারত সরকারও চায় না পুশব্যাক করতে। তাই অসমের মানুষের ভালো লাগে যখন ভারত আর বাংলাদেশের মধ্যে তিক্ত সম্পর্ক থাকে। ভারত আর বাংলাদেশের যখন মৈত্রী হয়, বিএসএফ আর বিডিআর যখন হ্যান্ডশেক শুরু করে তখন তো অসমের জন্য বিপজ্জনক হয়ে যায়। আর তার কথায় যখন সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে যায় তখন সবকিছুই ঢিলে ঢালা হয়ে যায়। তাই আমরা তো সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্ক না শোধরায়। তখন বিএসএফ এর কড়া প্রহরা থাকে, বন্দুক নিয়ে থাকে, সেনাও চলে আসে, আর তখন কেউ অনুপ্রবেশ করতে পারে না। স্বভাবতই একজন মুখ্যমন্ত্রী এমন বক্তব্যের পরপর চর্চা শুরু হয়ে গিয়েছে। ইউনূসের আমলে বাংলাদেশ ভারত সম্পর্ক আদায় কাজ কলাই ছিল, সেখানে থেকে এখন দুই দেশের সম্পর্ককে ধাপে ধাপে জোড়া লাগাতে চাইছে ভারত। বিএনপি সরকারের সমর্থন, মোদির চিঠি এসবের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ও পুশব্যাক এই দুটি বিষয় নিয়ে আগেও বিস্তর জলখোলা হয়েছে। সোনালী খাতুনকে বাংলাদেশে পুশব্যাকের ঘটনায় রাজ্য জাতীয় রাজনীতিতে শোরগোল পড়েছিল, আর সেখানে অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কি আগুনে ঘি ঢেলে দিল? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। আগে জানা গিয়েছিল গ্রামীণ ট্রাস্টের সঙ্গে মোহাম্মদ ইউনূসের কোনো সম্পর্ক নেই, কিন্তু তার সরকারের বিদায় ঘটতেই দেখা যায় গ্রামীণ ট্রাস্ট, গ্রামীণ সেন্টার, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছুই মোহাম্মদ ইউনূসের। ধীরে ধীরে এখন বেরিয়ে আসছে ইউনূসের সম্পত্তি, এমনকি তার করে যাওয়া একের পর এক কাজ বেরিয়ে আসছে। শুধু তাই নয়, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ও ইউনূসের, আর সেই তথ্যই বেরিয়ে আসছে। কিন্তু এতদিন কেন তিনি সামনে আনেননি? কর ফাঁকি দিতেই তার এমন পদক্ষেপ, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রামীণ ইউনিভার্সিটিতে যোগদান করেছেন, আর এই তথ্য বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে। ডক্টর ইউনূসের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক ঢাবির সাবেক ভিসি, অর্থাৎ নিজেই নিজের বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স দিয়ে গিয়েছেন মোহাম্মদ ইউনূস। কেউ কেউ বলছেন কখনো না কখনো এই প্রশ্নের মুখে তাকে পড়তেই হবে। গ্রামীণ সেন্টারের তরফে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টের আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমতিক্রমে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসাবে যোগদান করেছেন। এরপর লেখা হয়, সরকারি অনুমোদন পাওয়ার পর গ্রামীণ বিশ্ববিদ্যালয় দ্রুত